প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বনভুবন সেন্টার নিবেদিত সরাসরি ডাক্তারের আজকের পর্বে। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, আমাদের পরিবারে অনেক সিনিয়র সদস্যরা আছেন যারা হঠাৎ করে একটু একটু করে সবকিছু ভুলতে শুরু করেছেন। অর্থাৎ কোনো কিছু হয়তো আগে যেভাবে মনে করতে পারতেন এখন হয়তো ওভাবে মনে করতে পারছেন না। অর্থাৎ বয়স্কদের মস্তিষ্কের ক্ষয়রোগ বা স্মৃতিভ্রম রোগের কথা বলছি। দর্শক, মেডিকেল সায়েন্স বলছে এটা একটি রোগ এবং এটারও চিকিৎসা আছে। সময় মতো চিকিৎসা নিলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি বয়স্কদের মস্তিষ্কের ক্ষয়রোগ বা স্মৃতিভ্রম রোগ বা ডিমেনশিয়া। দর্শক, এই সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছি অত্যন্ত সম্মানিত একজন চিকিৎসক। পরিচয় করিয়ে দিচ্ছি কে আছেন আমাদের সাথে। আমাদের সাথে আছেন ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, সহযোগী অধ্যাপক, সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট, ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, প্রাক্তন সহকারী অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। দর্শক, এই সংক্রান্ত কোনো প্রশ্ন, কোনো তথ্য যদি আমাদের কাছে জানার থাকে, সেক্ষেত্রে স্ক্রলে দেখানো নাম্বারে সরাসরি ফোন করলেই আমরা আপনাদের সাথে কানেক্টেড হয়ে যাব। এখন নিয়ে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্যার, আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলছি, প্রথমে আসলে এই বিষয়টা নিয়ে একটু ক্লিয়ার ধারণা আমার দর্শকদেরকে দিতে চাই যে ডিমেনশিয়াটা আসলে কি। ডিমেনশিয়া আমরা যেটা মস্তিষ্কের একটি ক্ষয় রোগ। আচ্ছা। আমাদের যে ব্রেইনের যত বয়স বাড়ে আস্তে আস্তে ব্রেইনের ক্ষয় বাড়তে থাকে। বিশেষ করে ব্রেইনের যে কর্টেক্স আছে সেই অংশটুকু এবং নিউরোনাল লস, নিউরন কমতে থাকে। আচ্ছা। তো এটা যদি অস্বাভাবিক হারে কমে যায় তখন তার মেমোরিটা, স্বাভাবিক যে মেমোরি, বয়সের সাথে যে মেমোরি কমবে তার থেকেও অনেক বেশি কমে যাবে। আচ্ছা। এবং এক পর্যায়ে গিয়ে দেখা যাবে যে পেশেন্ট তার নিকটের কাউকে চিনতে পারবে না, আশেপাশে পরিবেশে চিনতে পারবে না। খুব তো এই রোগটাকে আমরা বলি ডিমেনশিয়া। স্যার, এটা কি আসলে রিভার্সিবল না ইরিভার্সিবল, যদি একটু বলতেন। ডিমেনশিয়ার অনেক কারণ আছে। এটা বেশিরভাগ ক্ষেত্রে এটা ইরিভার্সিবল, মানে যেটা ক্ষয় হয়ে যায় এটাকে আর পূর্বের অবস্থায় ফেরানো যায় না। আচ্ছা স্যার, তাহলে আপনার আলোচনা থেকে যেটা বললাম যে মস্তিষ্কের ক্ষয় একটা ফিজিওলজিক্যাল ব্যাপার, বয়সের সাথে সাথে এটা হতেই পারে, কিন্তু কারো কারো ক্ষেত্রে অ্যাবনর্মালি খুব বেশি মাত্রা হয়, তাদেরই আসলে আপনি ডিমেনশিয়া বলছেন। আমাদের যেটা একটা এজ রিলেটেড মেমোরি ইমপেয়ারমেন্ট, বয়সের সাথে যেটা হবে সেটা স্বাভাবিক। আমরা যদি অস্বাভাবিক কারণ হয় তাকেই আমরা এটাকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে যে এটা আসলে স্বাভাবিক মেমোরি ইমপেয়ারমেন্ট নাকি এটা মানে প্যাথোলজিক্যাল। স্যার, এবার জানতে চাই আসলে কেন হয় ডিমেনশিয়াটা। ডিমেনশিয়ার অনেক কারণ আছে, তবে আমাদের যে সবচেয়ে কমন যেটা অ্যালজিমার্স, সেটার কারণ হলো যে ডিজেনারেটিভ। এটা দেখা যাচ্ছে যে ব্রেইন এর ক্ষয় কোনো কারণে বেশি হচ্ছে। আচ্ছা। এটা ইডিওপ্যাথিকই বেশিরভাগ ক্ষেত্রে, বা কারণ জানা যায়নি। 2 নম্বর একটা কারণ আছে যে আমাদের স্ট্রোক, যেটা হয় সেরিব্রোভাস্কুলার ডিজিজ ব্রেনে হইলে ব্রেনের যে এরিয়াটা সাপ্লাই করতে ওই যে এরিয়াটা ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ হইলে নিউরোনাল ড্যামেজ হয় এবং তার সাথে মেমোরি ইম্পেয়ারমেন্ট হয়। আচ্ছা। এটাও সেকেন্ড কমন। এছাড়া আরও কিছু আছে ডিমেনশিয়া উইথ লুই বডি, ভিটামিন B12 এর অভাব এবং হেড ইনজুরি, তারপরে ক্রনিক ডিপ্রেশন, ডায়াবেটিস মেলাইটাস, এইসব অনেক কারণেই দেখা যায় যে এগুলা অ্যাগ্রাভেট করে। আচ্ছা, মানে অ্যাসোসিয়েটেড আরো অনেক ব্যাপারগুলো এটাকে বাড়িয়ে দিতে পারে। স্যার, আসলে বর্তমানে দেখা যাচ্ছে যে ডিমেনশিয়াটা, বর্তমানের গবেষণা বলছে যে ডিমেনশিয়া পেশেন্টের পরিমাণ আসলে বেশি। হয়তো আপনারা চেম্বারে প্রতিদিন তো পেশেন্ট দেখছেন, আপনারাও বেশি পাচ্ছেন। স্যার, আপনি আসলে এটার পিছনে কাকে দায়ী করতে চান? এটার পিছনে আসলে যে অ্যাকচুয়াল কারণ সেটা হচ্ছে যে চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে মানুষের লঞ্জিভিটি বৃদ্ধি পেয়েছে, গড় আয়ু বৃদ্ধি পেয়েছে। সেই আয়ু বৃদ্ধি পাওয়ার জন্য যত বয়স বাড়ে ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা তত বৃদ্ধি পায়। আচ্ছা। এই জন্যই যত বয়স্ক লোকের সংখ্যা সমাজে বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে সাথে ডিমেনশিয়া রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। এটা কেবল আমাদের দেশে না, বাইরের দেশেও, যেখানে লঞ্জিভিটি আরও বেশি, সে USA হোক, জাপান হোক, এইসব দেশেও, যেখানে জাপানে তো গড় আয়ু প্রায় 100 বছরের কাছাকাছি, সেখানেও দেখা যায় ডিমেনশিয়া রোগীর সংখ্যা মানে ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে যাচ্ছে।
মানে বয়স যারা একটু দীর্ঘ সময় বাঁচবে তাদের আসলে হওয়ার মানে আগে যেহেতু মানে লঞ্জিভিটি কম ছিল, আমরা আচ্ছা। এই জিনিসটা কম ফেস করা হ্যাঁ লাগছে। হ্যাঁ এখন লঞ্জিভিটি বৃদ্ধি পাওয়ার জন্য ব্রেইন তো একটা মেশিনের মতো আস্তে আস্তে ক্ষয় হবে। তো ক্ষয় হতে হতে কারো কারো বেশি ক্ষয় হয়ে যাচ্ছে, অথবা কেউ কেউ স্ট্রোকে আক্রান্ত হচ্ছে। স্ট্রোক হইলে ওই জায়গাটা তো ড্যামেজ হয়ে যাবে, ড্যামেজ হয়ে গেলে ওই জায়গাটা এমনিই মানে নিউরোনাল লস হয়ে ডিমেনশিয়া ডেভেলপ করবে। তার মানে অতএব stroke- স্ট্রোকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে, আচ্ছা আবার মানে লঞ্জিভিটিও বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা আলটিমেটলি ডিমেনশিয়া রোগীর সংখ্যা বাড়তেছে। তার মানে স্ট্রোক যারা পেশেন্ট যারা আছেন তাদের আসলে এই বিষয়ে সতর্ক হয়ে একটু ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন আছে বলে আপনি বলছেন। অবশ্যই প্রয়োজন আছে। আমাদের দেশে যেহেতু ব্লাড প্রেশারের যারা আক্রান্ত হাইপারটেনশনে, তারা নিয়মিত ওষুধ খেতে চান না, এবং অনেকের ধারণা আছে যে ওষুধ একবার আরম্ভ করলে আর বন্ধ করা যাবে না, এবং সবসময় খাইতে হবে না, যখন বাড়বে তখন খাবে। এই আচ্ছা। মিসকনসেপশনের জন্যই অনেকের আনকন্ট্রোল প্রেশার থাকে, এবং এটা থেকে অন্যান্য সামান্য সমস্যার সাথেও কিন্তু এই যে সেরিব্রোভাস্কুলার ডিজিজ বা স্ট্রোক ডেভেলপ করে। আচ্ছা তাছাড়া তো আমাদের স্বাস্থ্যের অন্যান্য নিয়ম, যে হাঁটাচলা করা, ডায়েট কন্ট্রোল করা, ওগুলোও তো আমাদের দেশে কম। আমাদের হাঁটাচলার পরিবেশটা কম, বা অভ্যাসটাও বিশেষ কম। করে আমরা যে ঢাকা সিটিতে যারা বসবাস করছি তাদের জন্য আসলে খুব একটা প্যাকড একটা লাইফ, হ্যাঁ, বয়স্করাও যারা বাইরে বের হতে যারা পারছেন নিয়মিত না। হাঁটাচলা করবেন না, নিয়মিত শারীরিক পরিশ্রম করবেন না, ডায়েট কন্ট্রোল করবেন না, তাদের দেখা যায়, বা হাইপার টেনশন থাকলে ওষুধ খাবেন না, ডায়াবেটিস থাকলে আচ্ছা। নিয়ন্ত্রণে রাখবেন না, তাদের তাদের অবশ্যই এই সমস্যাগুলো বেশি হবে। স্যার আসলে ডিমেনশিয়ার ব্যাপারটা মহিলা বা পুরুষ এরকম কোনো রেশিও বা কাদের বেশি হয় বলে আপনি বলতে এটা চাচ্ছেন? পুরুষদের বেশি হয়, তবে মহিলাদেরও হয়। আচ্ছা কোন বয়সের মানুষের এই রোগটা বেশি দেখা এটা যাচ্ছে? ইউজুয়ালি 65 বা 65-র পরে হয়, বা 65 পর থেকে হয়, 80 90 এইসব এই বয়সও হয়। 65 প্লাস হয়ে গেলে 65 এটা- প্লাস ইউজুয়ালি। তবে কেউ যদি স্ট্রোকে আক্রান্ত হয় তাইলে তার আগেও হইতে পারে। এবং আপনি আরো অ্যাসোসিয়েট কিছু বলেছিলেন ডায়াবেটিস এবং অন্যান্য রোগ যদি থাকে হ্যাঁ, সেক্ষেত্রে। ডায়াবেটিস থেকে তো ডাইরেক্ট হবে না, ডায়াবেটিস থেকে ওই যে আমাদের আর্টারিগুলো ব্লক হয়ে যাবে, আচ্ছা। এথেরোস্ক্লেরোসিস হয়ে ওই যে মানে স্ট্রোক করবে, করার পরে ডেভেলপ করবে। ডায়াবেটিস অ্যাগ্রেভেট করে, ডায়াবেটিস আচ্ছা। মেইন কজ না, তবে ডায়াবেটিস ওই যে এথেরোস্ক্লেরোসিসের মাধ্যমে করে। আচ্ছা স্যার ডিমেনশিয়া আমরা আমরা আপনি যেটা আলোচনা থেকে বললেন যে বয়স্ক রোগীদের একটু স্মৃতিভ্রম হতেই পারে, কিন্তু লক্ষণগুলো কি কি থাকলে আসলে আমরা তাকে ডিমেনশিয়া পেশেন্ট বলতে পারি? এর অন্যতম প্রধান লক্ষণ হলো আমাদের যে স্মৃতিশক্তি কমে যাওয়া, আচ্ছা। যা ওই বয়সের একজনের সাথে কম্পেয়ার করতে হবে। যে উনি একজন বয়স 70, উনার বয়সে যারা বাকিরা আছেন তাদের মেমোরির সাথে কম্পেয়ার করব, এবং এরপরে যদি আমরা যদি কনফার্ম করতে না পারি, তাহলে আমাদের একটা টেস্ট আছে, আচ্ছা মেমোরি টেস্ট, মিনি মেন্টাল স্টেট এক্সামিনেশন। এইটা দিয়ে আমরা একটা স্কোরিং করি যে 30-এর মধ্যে উনি কত পেয়েছে। যদি 24-এর নিচে হয় তখন আমরা এটাকে ডিমেনশিয়া বলি, আচ্ছা ডিমেনশিয়া, মাইল্ড ডিমেনশিয়া বলি। যদি দেখা যায় যে না আরও কম, 20-এর নিচে, তাও মডারেট হিসেবে। যদি দেখে এই স্কোর 10-এর নিচে নেমে যায়, তাহলে আচ্ছা। আমরা এটাকে সিভিয়ার Severe ডিমেনশিয়া হিসাবে লেবেল করি। আচ্ছা তার মানে ইনভেস্টিগেশনের একটা উপায় আছে যেটা কিনা পেশেন্টরা যদি আপনাদের কাছে আসেন আপনারা হসপিটালে ইনভেস্টিগেশন করে বলে দিতে হ্যাঁ, পারেন যে ইনভেস্টিগেশন কোন লাগে, এটা লেভেলে। দিস ইজ নট, এটা কিন্তু ইনভেস্টিগেশন না, আচ্ছা। এটা হলো আমাদের একটা ক্লিনিক্যাল টেস্ট। আমরা মেমোরি টেস্ট করি পেশেন্টের। মেমোরি টেস্ট করে আমরা কতগুলা জিনিস পেশেন্টকে জিজ্ঞেস করি, কোশ্চেন আনসারের মাধ্যমে, কিছু ছবি দেখানোর মাধ্যমে, কিছু জিনিস উনি কতটুকু রিকল করতে পারে, আচ্ছা এই জিনিসটা আমরা টেস্ট করি। আমাদের এটা টুল আছে, সেই টুলগুলোকে ব্যবহার করে প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মার্ক করে আমাদের প্রায় 20টার মতো আচ্ছা। প্রশ্ন থাকে, এই প্রশ্ন 25টার মতো। এই প্রশ্নগুলোর যদি সঠিক উত্তর দিতে পারে তাহলে আমরা ওইভাবে স্কোরিং করি। স্যার ডিমেনশিয়ার সাথে অন্য কোনো মেন্টাল ইলনেস থাকতে পারে কিনা বা সেগুলো কি থাকে যদি একটু বলতেন? ডিমেনশিয়া রোগীর যে ডিমেনশিয়ার সাথে স্মৃতিশক্তি কমে যাওয়ার পাশাপাশি তার অন্যান্য মানসিক সমস্যাও দেখা দিতে পারে আচ্ছা। এবং থাকে। সবচেয়ে কমন হলো বিষণ্ণতা বা ডিপ্রেশন, এটা খুবই কমন। মানে যারা ডিমেনশিয়া আক্রান্ত হন তারা বিষণ্ণতায় ভোগেন। 2 নম্বর হলো যে তারা বিভিন্ন অলীক বিশ্বাস, আচ্ছা যেমন যে কেউ তার ক্ষতি করতেছে, ষড়যন্ত্র করতেছে, খাবারের সাথে পয়জন মিশিয়ে দিচ্ছে, এই ধরনের অলীক বিশ্বাস করে। চোখে অলীক জিনিস দেখতে পারে, যেটাকে আমরা বলি ভিজুয়াল হ্যালুসিনেশন, এটা হতে পারে। এইসব বিভিন্ন অ্যাংজাইটি বেশি হতে পারে,
ফোবিয়া বা অতি ভয় বেশি ভয়, পেতে পারে, এই জিনিসগুলা সাথে থাকতে পারে এবং থাকে কম বেশি। স্যার একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি আপা, আমি আবুল কালাম বলছি ঢাকা থেকে। ও ডাক্তার সাহেব বলতেছে, আমি একটা প্রশ্ন করতে চাইতেছি জি ডাক্তার। বলুন, শুনতে পাচ্ছি আমরা। আসসালামু আলাইকুম স্যার, আমি একটা প্রশ্ন করতে চাই। আপনি বলতেছেন বয়স বৃদ্ধি বেশি হলে এই রোগটা হয়, কিন্তু আমার একটা ছোট বোন আছে, ওর বয়স মাত্র 22। এই এই সময়ে ওর মানে অনেক কিছু মনে করতে পারছি না। হঠাৎ 10-12 দিন আগে বলছে আমার মাথা ভালো লাগে না। এখন আমরা কি ভাববো কি রোগ এটা? এখন মানে ওর স্মৃতি মানে পুরনো কিছু মনে করতে পারতেছে না, এরকম হয়। সে কি চিনতে পারে, আপনাদেরকে চিনতে পারতেছে? হ্যাঁ, এমনি দেখেছে চিনে, আমাদেরকে চিনে, কিন্তু ওর পিছনের কিছু কথাগুলো ও মনে করতে মনে পারছে। করতে কতদিন থেকে? এটা এই মাসের 11 তারিখে ও মানে বলছে যে আমার ভালো লাগে না। কোনো আমরা মানসিক ভাবছি কি মানসিক হয়েছে চাপ কি ছিল? এর- কোনো বড় হ্যাঁ, ধরনের হ্যাঁ। মানসিক চাপ ছিল? এমনি হ্যাঁ, মানসিক মনে হয় একটু চাপ আছে। বিবাহ হয়েছে অনেকদিন, সে বাচ্চা টাচ্চা নাই। এখন মানে এটা নিয়ে আমরা টেনশনে আছি যে ওর কি রোগটা। এখন ও মানে কিছু মানে স্বাভাবিক সামনে যেটা দেখে এটা মনে পড়ে, কিন্তু পিছনের কথাগুলো মনে পড়তেছে না। আচ্ছা, ওনার মানে মেমোরি লস যেটা বলছেন, হ্যাঁ, বলছি এর তো। জন্য কি আপনারা কোনো ডাক্তারের পরামর্শ নিয়েছেন এ পর্যন্ত? হ্যাঁ, আমি একটা ডাক্তারের পরামর্শ নিয়েছি। তো ডাক্তার কিছু ওষুধপত্র দিয়েছে, এখন খাওয়াইছি, কিন্তু আবার আরেকটা সমস্যা, ও কিছু খায় না। খাওয়া দাওয়া মানে দিতে চাইলে জোর করে দিতে হয়, খায় না। এখন মানে বয়স মাত্র 22 ওর। আচ্ছা দর্শক, বুঝতে পেরেছি, আপনি আমাদের সাথেই থাকুন, এই বিষয়টা নিয়ে এখন আমরা কথা বলবো। স্যার যে কথা উনি বলছেন। উনি যে আমাদের প্রিয় দর্শক যে প্রশ্নটা করছেন সেটা খুব প্রাসঙ্গিক করছেন, যে আমরা আমাদের যে টপিকটা বলছি ডিমেনশিয়া বা বয়স্কদের মানে মস্তিষ্কে ক্ষয়জনিত ক্ষয়। যে রোগ, সেটার কথা বলছি। তো অ্যাকচুয়াল ওনার যে বোনের বয়স বা যার যে পেশেন্টের বয়স কম, অত এই বয়সে ডিমেনশিয়া হবার কোনো চান্সই নাই। আচ্ছা। এটা ডিমেনশিয়া না। তবে ডিমেনশিয়া না হইলে যে মেমোরি লস হবে না তা কিন্তু না। আচ্ছা, এটা কিন্তু ভুল ধারণা। কম বয়সে মেমোরি ইম্পেয়ারমেন্ট হইতে আরো পারে অনেক কারণ ডিউ আছে। টু অ্যাংজাইটি, অতিরিক্ত অ্যাংজাইটি, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, বিষণ্ণতা, এগুলা থেকে হইতে পারে। এবং উনি যেটা বলছে এটা হইতে পারে, যতটুকু আমি তো পুরো ইতিহাস জানি না, এটা হইতে পারে হিস্টেরিয়ার একটা স্যার অংশ। উনি যেটা বলছেন যে ওনার বেবি হয় না, এটা নিয়ে অনেক হ্যাঁ, দিন এই তো ধরে এটা একটা এটাই হিস্ট্রি উনি দিয়েছেন। এটা এখান থেকেই ওনার যে হয় না, এটা এখান এই ফ্রাস্ট্রেশন থেকে ডেভেলপ করতে পারে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ডিপ্রেসিভ ডিসঅর্ডার, এমনকি হিস্টেরিয়া। অতএব ওই আমার কাছে মনে হচ্ছে যে উনি ওই এই হয়তো হিস্টেরিয়ার প্রেজেন্টেশনের সাথে কিছুটা মিলে যে 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 আগের কথা মনে করতে পারে না। এটা ট্রানজিয়েন্ট অ্যামনেশিয়া বলি আমরা এটাকে, যে সাময়িক ভুলে যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি পেশেন্টের ব্রেনে কিন্তু কোনো সমস্যা নাই। আচ্ছা। এই পেশেন্টকে কিন্তু কাউন্সেলিং করতে হবে। কাউন্সেলিং হলে তার মেইন ট্রিটমেন্ট, তার পাশাপাশি একজন সাইকিয়াট্রিস্ট তত্ত্বাবধানে তাকে ট্রিটমেন্ট করতে হবে, এবং তাহলে আশা করি এটা নিয়ে ভয়ের খুব কারণ নাই। আচ্ছা। তবে যে কারণে মানসিক চাপটা হয়েছে, ওই মানসিক চাপটাকে আমাদের দূর করতে হবে। আচ্ছা দর্শক, আশা করি আমাদের আজকের চিকিৎসকের আলোচনা থেকে আপনারা বুঝতে পেরেছেন বিষয়টা। তারপরে যে বিষয়টা আসলে অ্যাসোসিয়েটেড আছে, যে আপনার বোনের বেবি হচ্ছে না, সেটার জন্য একজন গাইনোকোলজি কোনো ডক্টরের সাথে অবশ্যই পরামর্শ করিয়ে নেওয়া উচিত হবে। কারণ কি কারণে এটা হচ্ছে না, এটারও তো ট্রিটমেন্ট আছে। আর কোন চিকিৎসককে দেখিয়েছেন আমরা জানি না, ওনার এই ডিপ্রেশন লেভেলটার জন্য অবশ্যই একজন মানসিক রোগ বিশেষজ্ঞ কারোর পরামর্শ নিতে হবে। এই দুটোর কম্বিনেশনে যদি ট্রিটমেন্ট করা হয়, তাহলে আলটিমেটলি আপনার বোন একদিন অবশ্যই ভালো হয়ে যাবে। আর সেভাবেই কাজ করবেন আশা করি। স্যার এবারে যে বিষয়টা জানতে চাই, যে ডাইমেনশিয়া কত ধরনের আছে? ডিমেনশিয়া আমরা প্রধানত 3 ধরনের। একটা অনেক ধরনের আছে, 13 ধরনের আছে, কিন্তু আমরা মেইন 3টা বা 4টার মধ্যেই বেশি, যেমন এলজিমার্স ডিজিজ যেটা, তা এটা হলো সবচেয়ে কমন, সবচেয়ে কমন শোনা যায়। 2 নম্বর হলো ভাস্কুলার ডিমেনশিয়া, আচ্ছা। স্ট্রোকের পরে যেটা হয়। আরেকটা হলো ডিমেনশিয়া ওই লুই বডি। আরেকটা আছে যে বিভিন্ন ডেফিসিয়েন্সির জন্য হয়, যেমন ভিটামিন B12, ফলিক অ্যাসিড, এইসবের অভাবেও ডিমেনশিয়া ডেভেলপ করতে পারে। আচ্ছা। মোটামুটি এর মধ্যেই আমাদের 70-80%
কভার করে যায়। একজন দর্শক আমাদেরকে ফোন করেছেন যে সিজোফ্রেনিয়া নিয়ে উনি আলোচনা মানে একটু শুনতে চান, ওনার যে পেশেন্ট আছেন উনি ওষুধও খেতে চান না, আসলে কিভাবে ওনাকে ম্যানেজ করতে পারবেন এই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছেন। ওনার দর্শকের যে পেশেন্ট যে সিজোফ্রেনিয়া আক্রান্ত, তো ওনার সম্পর্কে আরও তথ্য জানা দরকার। তবে আমরা ইন জেনারেল যদি বলি বা যতটুকু জানতে পারলাম সেটা তাতে হলো যে সিজোফ্রেনিয়া যে একটা মেজর মেন্টাল ডিসঅর্ডার, এটা একটা গুরুতর মানসিক রোগী, একটা মানসিক রোগ যেটাতে দেখা যায় যে ট্রিটমেন্ট করলে 2/3 পেশেন্ট মোটামুটি স্বাভাবিক লাইফ লিড করতে পারে উইথ সাপোর্ট, 2/3, কিন্তু 1/3 পেশেন্ট কিন্তু স্বাভাবিক জীবনযাপন এখনও করতে পারে না। অতএব ওই পেশেন্ট ওই 1/3 মধ্যে পড়েছে না 2/3 মধ্যে পড়ছে, এটার একটা ব্যাপার থাকবে। 2 নম্বর, যদি ট্রিটমেন্ট একটা খারাপ ইন্ডিকেশন হলো যে উনি ওষুধ খাইতে চাচ্ছেন না, তো ওষুধ না খাইলে কিন্তু এই রোগটা বারবার রিল্যাপস করবে। অতএব ওষুধ যদি উনি ওনাকে খাওয়ানো হবে এনশিওর করতে হবে এবং প্রয়োজনের তাগিদে আমাদের ইনজেক্টেবলে যেতে হবে। যে ইনজেকশন এখন কিছু পাওয়া যায় সেগুলো 15 দিন পর বা মাসে একটা করে দিলে ওষুধ যদি মুখে নাও খায় তাও আমাদের অনেকটা কন্ট্রোলে রাখা সম্ভব হবে। হ্যাঁ, প্রগনোসিস খুব ভালো এটা আমরা বলবো না, তবে এখন যেহেতু চিকিৎসা বিজ্ঞান অনেক আগাইছে, দেখা গেলে চিকিৎসা করলে এবং পেশেন্টকে যদি কোনো একটা সহজ কাজে ইনভলভ করা যায় তাহলে দেখা যায় যে অনেক পেশেন্টই নর্মালের কাছাকাছি জীবনযাপন করতে পারে। অতএব একেবারে আমরা যেটা বললাম যে 1/3 যেটা আছে এরা কিন্তু পারবে না কোনো অবস্থাতে, কিন্তু বাকি যে 2/3 এরা কিন্তু স্বাভাবিক জীবনযাপনের কাছাকাছি জীবনযাপন করতে পারবে। দেখতে হবে যে আসলে উনি কোন ক্যাটাগরির মধ্যে আছেন, ওনার যে কন্ডিশন অনুযায়ী ওনাকে ট্রিটমেন্ট করতে হবে এবং ট্রিটমেন্ট অবশ্যই কন্টিনিউ করতে হবে। এটা কোনো অবস্থা যদি ওষুধ না খায় সেখানে হসপিটালাইজ করতে হবে অথবা ইনজেক্টেবলে যেতে হবে। আচ্ছা স্যার, একজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। আপা, আমি গাইবান্ধা থেকে, আমার নাম মোহাম্মদ বকুল মিয়া। আমার প্রশ্ন হচ্ছে, আমি কিছুদিন আগে টিভিতে আমি একটা ওই মোবাইলে বুলিং গেমের একটা খবর শুনলাম। শোনার পরপরই আমি তাৎক্ষণিক আমার জ্ঞান হেরে যাচ্ছিলাম। হ্যাঁ, তার পরবর্তীতে ওই সময় থেকে আমি ওই কথাটা মনে হওয়ার পরপরই আমার জ্ঞান মানে আমি কেমন জানি অজ্ঞান হয়ে যেতে পারি। হ্যাঁ, আচ্ছা, দুঃখিত দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে, আপনি আবারও চেষ্টা করুন। তারপরে যতটুকু আমরা আলোচনা ওনার শুনেছি স্যার, উনি কোনো একটা নিউজ থেকে শকিং কিছু একটা উনি ফিল করছেন এবং সেটাই উনি বারবার হয়তো ভুলতে পারছেন, এই ধরনের কিছু বলতে চাচ্ছেন। এটা মানে আমাদের অনেক পেশেন্টের বা অনেক পার্সনের মেন্টাল স্ট্রেংথ কম থাকে। ওনারা হয়তো এমন কোনো যদি কিছু দৃশ্য দেখে থাকে যেটা উনি টলারেট করতে পারেনি, তাতে সবার হবে না, যারা ভালনারেবল তাদের হবে, তাদের এরকম স্ট্রেস ডিসঅর্ডার হইতে পারে। সম্ভবত ওনার কোনো একুট স্ট্রেস ডিসঅর্ডার ডেভেলপ করছে এবং উনি বলছে ফেইন্ট হয়ে গেছে। ফেইন্ট হওয়াও কিন্তু ফোবিয়ার জন্য হতে পারে। অতিরিক্ত ভয় পাইলে আমরা বলি যে ভেসোভেগাল সিনকোপ হয়ে ব্রেনে ব্লাড সাপ্লাই কমে গিয়ে জ্ঞান সাময়িক চলে যেতে পারে। তবুও আমরা পেশেন্টের বয়স জানি না, আমাদেরকে প্রপার হিস্ট্রিটা নিতে হবে, ইনভেস্টিগেশনসগুলো করতে হবে যে কেন উনি অজ্ঞান হয়ে যাচ্ছে। ব্রেনে সিটি স্ক্যান অব দি ব্রেন সহ আমাদের অন্যান্যগুলো করতে হবে। করার পরে যদি কোনো ফিজিক্যাল কারণ না পাওয়া যায় তখন আমরা এই সাইকিয়াট্রিস্টের মাধ্যমে ওনাকে ট্রিটমেন্ট করতে হবে। এবং 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 উনি আশা করি ওনার সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট হবে। আচ্ছা স্যার, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে, নাম বলে কি জানতে চান বলুন। জি, আসসালামু আলাইকুম। জি দর্শক শুনতে পাচ্ছি, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন, কি জানতে চান। আমার বড় মেয়ে, মানে আমার দুটো মেয়ের মাথায় বাচ্চার মাথা সমস্যা। দুটা বাচ্চার মাথায় সমস্যা। কি ধরনের সমস্যা? মানে বড় মেয়ের হচ্ছে মাথার চাঁদির ভিতরে ব্যথা করে সব সময়, আর জ্বর থাকে। আর ছোট বাচ্চারা হচ্ছে কপালে ব্যথা করে। তো আমি ডাক্তার দেখাইছিলাম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে ডাক্তার দেখাইছিলাম। তো বলছে যে চোখের জন্য ডাক্তার দেখাইতে বলছে ছোট বাচ্চাদের। আচ্ছা, আর বড় বাচ্চার দেখাইছি ডাক্তার, কিন্তু ওষুধ দিচ্ছে। এখন সে খাইলে কম থাকে, আবার না খাইলে আবার ওই ব্যথা ওরকমই থাকে। দর্শক, আপনার বড় বাচ্চার বয়স কত এবং ছোট বাচ্চার বয়স কত? বড় বাচ্চার বয়স 16 বছর আর ছোট বাচ্চার বয়স 8 বছর। মাথায় ব্যথা ছাড়া অন্য কোনো সমস্যা আছে কিনা?
না মাথায় বড় বাচ্চার মাথার সমস্যার সাথে সাথে জ্বর থাকতো, কিন্তু এখন না, জ্বর কি থার্মোমিটারে পাওয়া যায়? দর্শক টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আমাদের সাথে কথা বলুন। জ্বর যে বলতেছেন, জ্বর কি থার্মোমিটারে পাওয়া যায়? জি জি না, থার্মোমিটারে পাওয়া যায় না। থার্মোমিটারে না পাওয়া গেলে এটাকে আমরা জ্বর বলতে পারবো না। আপনি থার্মোমিটারে মাপতে হবে, আপনার রেকর্ড করতে হবে, রেকর্ড করে দেখতে হবে এটা জ্বর কিনা। আচ্ছা, মাথা ব্যথার সাথে বমি হয় বা অন্য কোনো সমস্যা? জি জি জি, বমি হয়। বমি হয়। মাথার কি এক পাশ ব্যথা করে না দুই পাশ? না, মাথার চাবি ধরে ব্যথা করে, শুধু চাবি। বড় মেয়েটা যে প্রচন্ড ব্যথা হয় নাকি? ধরলেও ব্যথা পায়, ধরলেও ব্যথা করে। আর ছোট বাচ্চাটা হচ্ছে কপাল মানে পুরাটা কপাল ব্যথা, এখন ওই যে অসুস্থ বিছানায়। ঘুমটুম হয়? ঘুমটুম হয়? দুশ্চিন্তা টেনশন বেশি করে? না, টেনশন তো বেশি না, কিন্তু ছোট বাচ্চারা তো টেনশন নাই। না, বড় বাচ্চারা তো বড়টার কথা পরীক্ষা বলছি। দিয়ে এবার পরীক্ষা দিবে, পরীক্ষার জন্য হয়তো টেনশন আছে। ঠিক আছে দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো এখন স্যার। যে দর্শক প্রশ্ন করলেন, ওনার দুইজন পেশেন্ট, একজন একজন বড় বড় মেয়ে, মেয়ে, হ্যাঁ। একজন ছোট তো ছোট যার, তারটা আমি যতটুকু বুঝলাম, এটা ওনার হেডেকের কারণ হলো চোখের প্রবলেম, ভীষণের প্রবলেম। ওটা মোটামুটি ধরা পড়ছে। অতএব যদি চোখে যদি জন্য প্রবলেমের জন্য যদি চশমা বা অন্য ট্রিটমেন্ট করেও, আশা করি ওটা ভালো হয়ে যাবে। কারণ আর ওনার বড় মেয়ের কথা যেটা বলছে, সেটা যা প্রেজেন্টেশন শুনে মনে হচ্ছে এটা মাইগ্রেন, কারণ যেহেতু বমি হয়, হ্যাঁ, সেটা মাইগ্রেন। সেই ক্ষেত্রে একটা একজন নিউরোলজিস্টকে দেখাইতে পারেন উনি। দেখাইলে এটা চিকিৎসা করলে অবশ্যই ভালো হবে। তবে আমাদেরকে এটা মানে নিউরোলজি দেখালে এটা কনফার্ম করতে হবে যেটা এটা কি আসলেই মাইগ্রেন নাকি এর সাথে কোনো মানসিক চাপও আছে কিনা। এটা ডিফারেন্সিয়েট করতে হবে, কিছু ইনভেস্টিগেশনস করতে হবে, করে আমরা এটাকে ট্রিটমেন্ট প্ল্যান করতে পারবো। আচ্ছা, আশা করি দর্শক বুঝতে পেরেছেন, যেহেতু মেয়েদের বয়স এখন অনেক কম আছে, তাই এই বিষয়টা আসলে আইডেন্টিফাই করে দেখতে হবে যে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে। এই জন্য বড় মেয়ের জন্য একজন নিউরোলজিস্ট কাউকে দেখিয়ে অ্যাসোসিয়েটেড আরও কিছু ইনভেস্টিগেশন করে আসলে কারণটা বের করার চেষ্টা করতে হবে। স্যার, আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, ফোনটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে কি জানতে চান বলুন। আসসালামু আলাইকুম, আমি ইউসুফ বলছি ঢাকা থেকে। জি, ওয়ালাইকুম সালাম। দর্শক শুনতে পাচ্ছি, বলুন। আমার সমস্যাটা হচ্ছে এটা এখন শুনিয়েছি যে ফোবিয়া, আমি ওই লিফট করতে গেলে বা কোনো জায়গায় ঘুরে একা যেতে গেলে মানে আমার একটু সমস্যা ভয় হয়। ভয়ের পর থেকে আস্তে আস্তে ঘুরে যাওয়ার পরে ওইখানে আমার সারা রক্ত চলাচল মানে বন্ধ হয়ে যায়, এরকম মনে হয় যে হাড়ে কোনো ব্যথা হয় না। তো আমার সমস্যাটা হলো দূরে করে হয়ে একলা যেতে পারি না, লিফটে উঠতে পারি না, লিফটে উঠতে গেলে আমার ভয় হয়, এই ধরনের সমস্যা আর কি। আচ্ছা, শুধু লিফটে উঠতে গেলেই আপনার প্রবলেম হয় না, অন্য কোনো উঁচু জায়গায় উঠলেও প্রবলেম হয়? না, দূরে উঠলেও হার্টবিটটা বেড়ে যায় আর কি। দূরে যেমন 2 তলা 3 তলা উঠতে গেলে হার্টবিটটা বেড়ে যায়, সমস্যা করে আর কি একটু। আর এটার জন্য আমি ডাক্তার দেখাইছি কয়েকটা, তো আমার দিচ্ছে ইনডিভার, রিবোটিল আর ইসিটা, এটা নাকি রেগুলার খাই যেতে হবে, ঠিক আছে, কিন্তু আমার এটা ইমপ্রুভ হচ্ছে না আর কি। আপনার বয়স কত? দর্শক, আপনার বয়স কত? আমার বয়স এখন 45। দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো। স্যার, ওনার মেবি হাইট ফোবিয়া টাইপের কোনো একটা, হ্যাঁ, উনি বলছে 2 তলা বা 3 তলা উঠতে গেলে উনি মানে ওনার শ্বাসকষ্ট মানে একটু শ্বাসকষ্টের মতো হয়, ভয় পান। হ্যাঁ, তো আমরা প্রথমে ওনার যে এইজ, সেটাতে আমরা আগে ওনার কার্ডিয়াক ইভ্যালুয়েশন করতে বলবো, যেহেতু যে ওনার হার্টে কোনো প্রবলেম আছে কিনা সেটা ইসিজি, ইকো, কার্ডিওগ্রাম করে দেখতে হবে। কারণ আমরা এটাকে প্রথম প্রায়োরিটি দিব। তারপরে এটা যদি আমরা এক্সক্লুড করতে পারি, দেন আমরা এটা হলো ফোবিক ডিসঅর্ডার। এটা হলো ওয়ান টাইপ অফ ফোবিক। লিফটে যদি ভয় পায় এটা ক্লাস্ট্রোফোবিয়া, উনি যদি হাইটে ভয় পায় তাহলে অ্যাক্রোফোবিয়া। যে ফোবিয়ার যে ট্রিটমেন্টটা হলো যে ওনাকে কাউন্সেলিং করতে হবে, এবং ওনাকে যে ওষুধ দিচ্ছে ওষুধ ঠিক আছে, কিন্তু ওষুধে খালি হবে না, এর পাশাপাশি লং টার্ম কাউন্সেলিং করতে হবে এবং পেশেন্টকে এক্সপোজ হইতে হবে। যে জিনিসটা উনি ভয় পান সেই জিনিসেই বারবার এক্সপোজ হইতে হবে, তাহলে আস্তে আস্তে ওনার ভয় কমতে থাকবে। যত এক্সপোজ হবে তত ভয় কমবে, আর যত উনি অ্যাভয়েড করবেন তত ভয় বৃদ্ধি পাইতে থাকবে। তো এটাই হলো সূত্র, এবং উনি কাউন্সেলিং করলে আশা করি এটাকে ওভারকাম করতে পারবেন। স্যার, উনি কাউন্সেলিং এর জন্য কার কাছে যাবেন? কাউন্সেলিং আমাদের সাইকিয়াট্রিস্টরাও করে, আবার সাইকোলজিস্টরাও করে। আপনার ভালো হলো যে আগে আপনার ডায়াগনোসিসটা কনফার্ম করার জন্য একজন সাইকিয়াট্রিস্টের কাছে যান, উনি যেটা বলে সেভাবে আপনাকে চলা উচিত। স্যার, এবার একটু আলোচনা করতে চাই যে কি কি ফ্যাক্টর আছে, মানে হোয়াট আর দ্য ফ্যাক্টরস অ্যাফেক্টিং ডিমেনশিয়া?
ডিমেনশিয়াতে যেসব ফ্যাক্টর, যেমন দেখা যেতে পারে যে কারো হেড ইনজুরি হইলো, তাহলে দেখা যায় যে তার এটা হতে পারে। ডায়াবেটিস যদি কন্ট্রোলে না রাখতে পারে তাহলেও দেখা যাবে, অথবা যদি বিষণ্ণতা, ডিপ্রেসিভ ডিসঅর্ডারও দীর্ঘদিন থাকে, তাহলে ডিমেনশিয়াটাকে প্রেসিপিটেট করে, এটা হওয়ার চান্সটা একটু বৃদ্ধি করে, হওয়ার চান্সটাকে বৃদ্ধি করে। অথবা কেউ যদি তার ব্রেনকে ইউটিলাইজ না করে, আচ্ছা, ব্রেইনকে ইউটিলাইজ না করে। আমাদের ব্রেইনের একটা নিউরনের থিওরি আছে, সেটা হলো ইউজ ইট অর লুজ ইট, হয় ব্যবহার করো না ধ্বংস হয়ে যাও। আচ্ছা। অর্থাৎ যেমন আমাদের শরীরেও কিন্তু এটা, কেউ যদি অলস জীবনযাপন করে তার আস্তে আস্তে তার মাসল অ্যাট্রফি হয়ে যায়, আচ্ছা। মাসলটা আর কেউ যদি ব্যায়াম করে কি হয়, তার হাইপারট্রফি হয়ে বডি বিল্ডারদের শরীর কীরকম থাকে আমরা দেখি, সেই ব্রেনের ব্যাপারটাও তাই। যদি ব্রেনকে ইউটিলাইজ করা হয় তাহলে ব্রেইনে কিন্তু নিউরনটা অত ক্ষয় হয় না, বরং নতুন নিউরন তৈরি হওয়ার এবং নতুন তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে। আচ্ছা, এটা এখন বর্তমান সায়েন্স বলতেছে যে এটা সম্ভব। কিন্তু যদি ব্রেনকে আনইউটিলাইজ ফেলে রাখে, অথবা ডিপ্রেশনকে নিয়ন্ত্রণে না রাখে, ডায়াবেটিস অন্যান্য রোগকে নিয়ন্ত্রণে রাখে, স্বাস্থ্যের নিয়ম কানুন না মানে, হাঁটাচলা না করে, তাহলে দেখবে ব্রেইন আস্তে আস্তে ক্ষয় অটোমেটিক হবে। অতএব ব্রেইনকে ব্যবহার করতে হবে। যত বেশি ব্রেইনকে ব্যবহার করবেন এই রোগ হওয়ার চান্সটা তত কমে যাবে। আচ্ছা স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। খুব সংক্ষেপে ডিমেনশিয়ার ট্রিটমেন্ট কি আছে যদি একটু বলতেন? ডিমেনশিয়ার ট্রিটমেন্ট হলো আমাদের যে আমরা কিছু ওষুধ ব্যবহার করি যাতে অ্যাসিটাইলকোলিন বৃদ্ধি পায় ব্রেনে, যাতে একটু স্মৃতিশক্তি একটু বৃদ্ধি পায়। আর যদি পেশেন্টের ডিপ্রেশন থাকে তাহলে অ্যান্টি ডিপ্রেশন, যদি সাইকোসিস থাকে অ্যান্টিসাইকোটিক ব্যবহার করতে পারি, ঘুমের প্রবলেম থাকলে ওটা চিকিৎসা করতে পারি। এবং ডিমেনশিয়া রোগী আমাদের পার্টিকে বলতে হবে যে আপনি যে তার পেশেন্টের খাওয়া দাওয়া, বাথরুম এবং অন্যান্য শারীরিক সমস্যার প্রতি বিশেষ নজর রাখতে হবে, কারণ পেশেন্ট বলতে পারবে না, এটা বিশেষ খেয়াল রাখতে হবে। এবং যে বিশেষ খেয়াল রাখতে হবে যেন উনি ওই অন্য কোনো শারীরিক রোগে আক্রান্ত না হন। স্যার আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের স্টুডিওতে এসে অনেক মূল্যবান কিছু ইনফরমেশন দিয়েছেন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখন বিদায় নিতে হবে। তবে যেতে যেতে একটি কথা বলতে চাই, যে কোনো ধরনের মানসিক সমস্যার প্রত্যেকটির চিকিৎসা আছে, তাই মানসিক সমস্যাকে অবহেলা না করে আসুন এই বিষয়টা সম্পর্কে সচেতন হয়ে এটার প্রপার ট্রিটমেন্ট গ্রহণ করে আমরা মন এবং দেহ নিয়ে সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে থাকি। সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আজ আমি এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও হাজির হব নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর বৈশাখী টিভির সাথেই থাকবেন। খোদা হাফেজ।